শিক্ষাক্ষেত্রে নতুন নজির। এইচএস ফাইনালে শ্রীভূমির উত্থান। এইচএস ফাইনালে বরাকের গর্ভ শ্রীভূমি। বিজ্ঞান ও কলায় শীর্ষে জেলা, শিক্ষায় উজ্জ্বল শ্রীভূমি। ফলাফলে পিছিয়ে কাছাড় ও হাইলাকান্দি। বিজ্ঞান 92.32%, কলায়ও সেরা। শ্রীভূমির সাফল্যে উচ্ছ্বাস। বরাক উপত্যকায় শিক্ষা দৌড়ে এগিয়ে শ্রীভূমি। উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা 2026-এর ফলাফল প্রকাশের পর বরাক উপত্যকার শিক্ষাক্ষেত্রে নতুন গর্বের নাম হয়ে উঠেছে শ্রীভূমি। 3 জেলা শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি তুলনামূলক ফলাফলে বিজ্ঞান ও কলা বিভাগে শীর্ষস্থান দখল করে নজির কেড়েছে শ্রীভূমি জেলা। সামগ্রিক ফলাফল ও শিক্ষাপ্রেমী মহলে প্রশংসিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী শ্রীভূমিতে বিজ্ঞান বিভাগে পাশের হার 92.32%, যা শুধু বরাক উপত্যকাতেই সর্বোচ্চ নয়, রাজ্যের গড়কেও ছাপিয়ে গেছে। এই সাফল্য স্পষ্টভাবে প্রমাণ করে জেলার বিদ্যালয়গুলিতে শিক্ষার মান ও প্রস্তুতির ধারাবাহিক উন্নতি ঘটেছে। কলা বিভাগেও শ্রীভূমির সাফল্য সমান উজ্জ্বল, 79.73%। পাশের হার নিয়ে জেলায় পড়ুয়ারা অন্য 2 জেলাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে। শিক্ষা মহলের মতে মানবিক বিভাগে এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতের প্রশাসনিক, একাডেমিক ও সামাজিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে। বাণিজ্য বিভাগে 73.59% পাশের হার নিয়ে শ্রীভূমিতে দ্বিতীয় স্থানে থাকলেও এই বিভাগেও আগামী দিনে আরো উন্নতি বড় সম্ভাবনা দেখছেন শিক্ষাবিদরা। ব্যবসায় শিক্ষা ও পেশাভিত্তিক কোর্সের প্রতি বাড়তি আগ্রহ জেলার ছাত্রছাত্রীদের নতুন দিশা দেখাচ্ছে। আজি হায়াৰ ছেকেণ্ডেৰী ৰিজাল্ট ৰাতিপুৱা ঘোষণা কৰা হৈছে আৰু ৰিজাল্ট খুবেই ভাল। শ্ৰীভূমি জিলাৰ ৰিজাল্ট তুলনামূলকভাৱে ভাল আগৰ বছৰত কৰি, কিন্তু কথাটো হ'ল আৰু আমি ইম্প্ৰুভ কৰিব লাগিব। এই ক্ষেত্ৰত আমাৰ ছায়েন্সৰ ৰিজাল্ট খুব ভাল হৈছে আৰু আৰ্টছৰ ৰিজাল্টো ভাল, কমাৰ্চৰ অকণমান কম, আৰু ভকেশ্যনেলৰ ক্ষেত্ৰত আমি বহুত ইম্প্ৰুভ কৰিব লাগিব, কাৰণ ভকেশ্যনেলৰ অলপ ৰিজাল্ট মানে তলৰ ফালে আছে আৰু পাৰ্চেণ্টেজ বেছি এপিয়াৰ হোৱা নাছিলে, 11গৰাকী এপিয়াৰ হৈছিলে, এগৰাকী আমি ইম্প্ৰুভমেণ্ট কৰিব লাগিব। আমি সদায় ইম্প্ৰুভমেণ্টৰ কাৰণে ভাবিম আৰু যিখিনি ভাল হৈছে তাৰ কাৰণে আমি অভিভাৱক, ছাত্ৰ ছাত্ৰী, শিক্ষাগুৰুসকলক আমি ধন্যবাদ জনাম, কাৰণ তেওঁলোকে ভালদৰে পঢ়াইছে, ছাত্ৰ ছাত্ৰীখিনিয়ে ভালদৰে পঢ়িছে, তাৰ কাৰণে ৰিজাল্ট ভাল হৈছে। শ্ৰীভূমি বিভাগৰ কাৰণে এটা নিশ্চয়কৈ সুখৰ খবৰ। আৰু তুলনামূলকভাৱে আমাৰ শ্ৰীভূমিত এতিয়া অভাৰঅল আছামৰ বাকী আগভাগত থকা জিলাবিলাকৰ লগত ফেৰ মাৰিব পৰা হ'ব, তেতিয়া আমাৰ খুব ভাল লাগে। আৰু এই ক্ষেত্ৰত আমাৰ শ্ৰীভূমি আগতে বহুত কেইবছৰ ধৰি তলৰ ফালত ৰেংকত আছিলে, এতিয়া তলৰ পৰা ওলাই এতিয়া মাজলৈকে আহিছে, আৰু আশা কৰিম আগন্তুক সময়ত একদম টপ 5 ৰেংকত যাতে আমাৰ শ্ৰীভূমি থাকে। আৰু বাকী ৰিজাল্টখিনি খুবেই সন্তোষজনক, আৰু আমি ভাল কৰিব চেষ্টা কৰিম, এইখিনিয়ে মই বিচাৰোঁ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা। শিক্ষা যি খণ্ডত জড়িত ব্যক্তি আছে, প্ৰাইভেট হওক চৰকাৰী হওক, এই ক্ষেত্ৰত আমাৰ চৰকাৰী খণ্ডৰ ৰিজাল্টো খুব ভাল আৰু প্ৰাইভেট হাতত হাত ধৰি আগবাঢ়িছে। এইটো কাৰণে আমাৰ এটা ভাল লাগিছে যে ৰিজাল্টখিনি আমি ভালদৰে আমি দিব পাৰিছোঁ শ্ৰীভূমিবাসীক। আৰ্টছ ষ্ট্ৰীমত 9202গৰাকী এপিয়াৰ হৈছিলে, তাতে 7337গৰাকী পাছ কৰিছে। পাছ পাৰ্চেণ্টেজ হৈছে 79.73। আৰু আমাৰ কমাৰ্চ ষ্ট্ৰীমত 496গৰাকী এপিয়াৰ হৈছিলে, পাছ কৰিছে 365গৰাকী, পাছ পাৰ্চেণ্টেজ হৈছে 73.59। আৰু ছায়েন্সত আমাৰ ৰিজাল্ট খুবেই ভাল, ইয়াতে এপিয়াৰ হৈছে 1641 আৰু পাছ কৰিছে 1515, আৰু পাছ পাৰ্চেণ্টেজ 92.32। বাকী আমাৰ ভকেশ্যনেলত যিটো আমাৰ মানে অলপ উদ্বেগজনক, এইটো আমি ভাল কৰিব লাগিব। আমাৰ নিশ্চয় এপিয়াৰ হোৱা প্ৰাৰ্থীৰ সংখ্যা আগতেই মই কৈছোঁ 11গৰাকী আছিলে, পাছ মাত্ৰ এগৰাকী কৰিছে, এইটো আমি অলপ ষ্ট্ৰিক্টলি চাব লাগিব। শিক্ষা মহলের মতে শ্রীভূমির এই ফলাফল শুধুমাত্র সংখ্যার সাফল্য নয়, এটি জেলার ছাত্রছাত্রীদের অধ্যবসায়, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের নিষ্ঠার সম্মিলিত প্রতিফলন। গত কয়েক বছরে জেলার শিক্ষা পরিকাঠামো, কোচিং সহায়তা এবং বিদ্যালয় ভিত্তিক প্রস্তুতি ব্যবহার আরও শক্তিশালী হয়েছে বলেও মত বিশেষজ্ঞদের। ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে 2026 এইচএস ফাইনাল ইয়ারের রেজাল্ট আমাদের হাতে এসছে। তো সেখানে 3টা স্ট্রিমেই আমাদের সাফল্যজনক ফল আমরা করতে পেরেছি। তো স্ট্রিম ওয়াইজ আমি বলছি, স্ট্রিম সায়েন্স স্ট্রিম আমাদের টোটাল এপিয়ার ছিল 14, পাস্ট 14, ফার্স্ট ডিভিশন 13, সেকেন্ড ডিভিশন 1, থার্ড ডিভিশন নীল, পাস পার্সেন্টেজ 100%। লেটার্স টোটাল আছে 31। তার মধ্যে আমাদের স্কুল টপার আমাদের এক ছাত্রী শতরূপা দিয়ে আউট অফ 500
459 মার্কস পেয়েছে, তার মানে 91.8%, এটা সায়েন্স স্ট্রিম। তারপরে কমার্স স্ট্রিমে আমাদের যদিও ছাত্র সংখ্যা কম ছিল, তাও 5% 100% বলা যায়, কারণ টোটাল এপিয়ার্ড 8, পাস্ট 8, ফার্স্ট ডিভিশন 5, সেকেন্ড ডিভিশন 3, থার্ড ডিভিশন নীল, 100% পাস্ট, লেটার্স 6। তো কমার্স স্ট্রিমেও আমাদের এক ছাত্রী স্কুল টপার, ওর নাম পুনম দেব, আউট অফ 500 385 মার্কস পেয়েছে, মানে 77%। তারপরে আর্টস স্ট্রিমে আমাদের টোটাল এপিয়ার্ড স্টুডেন্ট 41, পাস্ট 40, ফার্স্ট ডিভিশন 20, সেকেন্ড ডিভিশন 17, থার্ড ডিভিশন 3, পাস পার্সেন্টেজ 97.5%, লেটার্স আছে 35। তো সেখানে আমাদের এক ছাত্রী ঋত্বিজা ভট্টাচার্য আউট অফ 500 462 মার্কস পেয়েছে, মানে 92.4%। আমি আশা করছি হয়তোবা এই মেয়েটা ডিস্ট্রিক্ট লেভেলে একটা ভালো একটা পজিশন নিশ্চয়ই পাবে, কারণ পার্সেন্টেজ দেখে যেটা মনে হয় অন্যবারের মতো গতবারও আমাদের একটি ছাত্রী 93.33 এরকম পার্সেন্টেজ পেয়ে ফার্স্ট হয়েছিল। তো আমাদের সদ্য প্রকাশিত রেজাল্ট 12-এর রেজাল্ট আমাদের সাফল্যজনক রেজাল্ট আমি বলতে পারি, এবং গত সপ্তাহে আমরা এসএলসি রেজাল্ট যেটা পেয়েছিলাম সেখানেও আমাদের রেজাল্ট খুবই ভালো রেজাল্ট হয়েছিল। স্টার মার্ক, ডিস্টিংশন এবং স্টেট টপার, 4 জন স্টেট টপারও ছিল। তো কম্পারেটিভলি দুইটা রেজাল্টেই আমরা আশা করছি ভালো রেজাল্ট। এবার 12-এর রেজাল্ট খুবই ভালো রেজাল্ট। তো এই রেজাল্টের পিছনে নিশ্চয়ই প্রতিষ্ঠানের অবদান আছে, কিন্তু সেই সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং সমাজের প্রতি স্তরের মানুষ, সেই আমার এখন যারা সাংবাদিক বন্ধুরা আছেন ওনারাও যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছেন, ছাত্রছাত্রীদের সেই খবর দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। পাশাপাশি প্রশাসন, পুলিশ, ডিসি অফিস বা অন্যান্য সমাজের প্রত্যেক স্তরের মানুষের সহযোগিতা আমাদের এই সাফল্যের পিছনে নিশ্চয়ই আছে। তার জন্য আমি সবাইকে আমার প্রতিষ্ঠানের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। আজকে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এবং এই রেজাল্টে করিমগঞ্জ কলেজের সায়েন্স ডিপার্টমেন্টের রেগুলার ছাত্র ছিল 117, তার মধ্যে পাস আউট হয়েছে 102, ফার্স্ট ডিভিশন হলো গিয়ে 59, সেকেন্ড ডিভিশন 40 এবং থার্ড ডিভিশন হলো গিয়ে 3। টোটাল পার্সেন্টেজ হলো গিয়ে 87.18%। ইন কেস অফ আর্টস রেগুলার স্টুডেন্ট, অ্যাপিয়ার্ড স্টুডেন্ট 134, পাস আউট 95, ফার্স্ট ডিভিশন 68, সেকেন্ড ডিভিশন 28 and থার্ড ডিভিশন 09, টোটাল 95 পাস আউট। পার্সেন্টেজ হলো গিয়ে 70.9%। In case of commerce, regular students appeared 113, passed out 71, first division 34, second division 15, third division 22. Pass percentage 62.83. এই ছিল করিমগঞ্জ কলেজের হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারের 2026-এর রেজাল্ট। কাউন্সিলের বা বর্তমান ASSCB দ্বারা পরিচালিত আসাম হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামিনেশন 2026-এর ফলাফল ঘোষণা করা হয়। এতে সমস্ত আসামের সঙ্গে আমাদের স্কুলের পারফরমেন্সটাও খুবই সন্তোষজনক, এবং আমি যারা ছাত্রছাত্রী এই স্কুল থেকে পরীক্ষা দিয়েছে এবং সফলতা লাভ করেছে প্রত্যেককেই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে ওদের অভিভাবক যারা আছেন ওদেরকেও আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের স্কুল থেকে বিজ্ঞান বিভাগে টোটাল 64 স্টুডেন্টস রেগুলার হিসাবে পরীক্ষা দিয়েছিল এবং 64 জনের মধ্যে 64 জনই পাস করেছে। পার্সেন্টেজ অফ পাস 100%। এর মধ্যে থেকে 55 স্টুডেন্টস হ্যাভ সিকিউরড ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পেয়েছে 8 জন
থার্ড ডিভিশন মাত্র একজন। এর মধ্যে রুদ্রনীল চক্রবর্তী বিজ্ঞান বিভাগের এই স্কুলের ও টোটাল পেয়েছে 454 আউট অফ 500। পার্সেন্টেজ অফ মার্কস হলো গিয়ে 90.8% এবং প্রতিটি সাবজেক্টেই ও লেটার মার্কস পেয়েছে। তো স্কুলের তরফ থেকে রুদ্রনীলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামীতে ওর পথ আরও প্রশস্ত হোক সেটাই আশা থাকলো। কমার্স বিভাগে টোটাল 42 স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, এর মধ্যে থেকে 38 হ্যাভ পাসড। পার্সেন্টেজ অফ পাস 90.48। ফার্স্ট ডিভিশন পেয়েছে 18 জন, সেকেন্ড ডিভিশন 19 জন, থার্ড ডিভিশন 1 জন। চিরাগ শর্মা আমাদের কমার্স বিভাগে হাইয়েস্ট মার্কস পেয়েছে 83.2%, দ্যাট ইজ 416 আউট অফ 500। ও ইংলিশ, অ্যাকাউন্টেন্সি এবং ইকোনমিক্সে লেটার মার্কস পেয়েছে। এই রেজাল্টটা আমরা এতে তেমন সন্তুষ্ট না, আরও ভালো হওয়ার কথা ছিল। যাই হোক, কংগ্রেচুলেশন টু চিরাগ শর্মা। আর আর্টস বিভাগে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল 87, পাস করেছে 80। 91.95 হলো গিয়ে পার্সেন্টেজ অফ পাস। ফার্স্ট ডিভিশন পেয়েছে 41, সেকেন্ড ডিভিশন 19, থার্ড ডিভিশন 20। হাইয়েস্ট পেয়েছে ধৃতিমান চক্রবর্তী 452, 90.4%। ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং ইকোনমিক্স এই 5টা সাবজেক্টেও লেটার মার্কস। বছর উচ্চ মাধ্যমিক রেজাল্টে আমাদের কলেজে সর্বমোট পাশের হার আর্টস শাখায় 58%, কমার্সে 49%। গত বছর আর্টসে ছিল 50%, কমার্সে দুর্ভাগ্যবশত একজনও পাস করতে পারেনি। ফার্স্ট ডিভিশন আর্টসে 17টি, 4টা লেটার। কমার্সে ফার্স্ট ডিভিশন 2টা, 1টা লেটার। আমরা 50% থেকে 58% পর্যন্ত আর্টসে উঠেছি। আগামীতে এই শহরের, এই ডিস্ট্রিক্টের সবার সহযোগিতায় আমরা স্টেট এভারেজ থেকে আজকের দিনে যেটা অনেক নিচে আছি, আমরা এগিয়ে যাব, স্টেট এভারেজ পর্যন্ত পৌঁছে আমাদের লক্ষ্য। স্যার টোটাল এপিআর কত ছিল আর্টসে? 236। আর কমার্সে? কমার্সে 22। কমার্সে 22 টোটাল এপিআর ছিল, আর্টসে 236। এর মধ্যে টোটাল পাস করেছে কমার্সে 10 জন, আর্টসে 138 জন। গত বছরের ইনস্টিটিউশনাল প্রাইভেট সহ এই বছর আর্টসের রেগুলার স্টুডেন্ট ছিল 187, এর মধ্যে ফার্স্ট ডিভিশন 16 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, থার্ড ডিভিশন 49 জন। এই ক্ষেত্রে মানে রেগুলার স্টুডেন্টের ক্ষেত্রে পাস পার্সেন্টেজ 79.5%। 2025-26 শিক্ষাবর্ষের উচ্চতর মাধ্যমিক শাখার যে চূড়ান্ত পরীক্ষার ফলাফল সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমির নিম্নরূপ। বিজ্ঞান শাখায় মোট এপিআর 37, পাস 37, পার্সেন্টেজ 100%, লেটার 47, ডিস্টিংশন 1, স্টার 12। এমনিতে ফার্স্ট ডিভিশন 33, সেকেন্ড ডিভিশন 4। কমার্সে আমাদের পরীক্ষা দিয়েছিল 14 জন, তার মধ্যে একজন অনুপস্থিত, পরীক্ষায় অনুপস্থিত ছিল। তার মানে টোটাল পাস করেছি 14 জন। 15 জন মানে অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে একজন অ্যাবসেন্ট। মোট অ্যাপিয়ার 14, পাস 14, পার্সেন্টেজ 100%, লেটার 14, ডিস্টিংশন 1, স্টার 2। প্রথম বিভাগে 9, দ্বিতীয় বিভাগে 3, তৃতীয় বিভাগে 2। কলা বিভাগে মোট পরীক্ষার্থী 54 জন, পাস করেছে 50, পার্সেন্টেজ 92.59, লেটার 39, ডিস্টিংশন 2, স্টার 9। প্রথম বিভাগে 20, দ্বিতীয় বিভাগে 18 এবং তৃতীয় বিভাগে 12। টোটাল স্কুলের মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ পেয়েছে বিজ্ঞানে
86.6%, অপ্রতিম পাল, দেবজা সংস্কৃতি কমার্সে 90.8, অঙ্কিতা দে আর্টসে 90.4। আমি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। স্টুডেন্ট ছিল 53, আউট অফ 53 27 পাস করেছে। তার মধ্যে ফার্স্ট ডিভিশন হলো 5 জন, লেটার আছে 6টা, সেকেন্ড ডিভিশন হলো 9 জন, আর থার্ড ডিভিশন হলো 13 জন। পার্সেন্টেজ 51%। তো আমাদের স্টুডেন্টরা তো খুব ভালো, মানে যেখান থেকে আসে ওদের ঘরের পরিবেশটা ঠিক এতটুকু, গার্জিয়ান এতটুকু কনসাস থাকে না যে ওদেরকে খুব খেয়াল করার মতো। তার মধ্যে যে এতটুকু রেজাল্ট হয়েছে আমরা খুবই খুশি। মানে বিগত বছর নিয়ে এবছর ভালো। হ্যাঁ, বিগত বছর থেকে এবছর আরও ভালো হয়েছে। এবারের ফলাফলে বিশেষভাবে চর্চায় এসেছে শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইলের নবজাগরণ শিক্ষা নিকেতন। বিদ্যালয়ের প্রথম ব্যাচের ফলাফলই চমকপ্রদ ও আকর্ষণীয় হয় এলাকা জুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। নবীন প্রতিষ্ঠান হয়েও এমন সাফল্য জেলার শিক্ষাক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে। শহরের বিভিন্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষরাও এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। তাদের মতে শ্রীভূমির ছাত্রছাত্রীরা শুধু পরীক্ষায় নয়, প্রতিযোগিতামূলক ভবিষ্যতের জন্যও নিজেদের প্রস্তুত করছে। সব মিলিয়ে এইচএস ফাইনাল 2026-এর ফলাফল আবারও প্রমাণ করল শিক্ষার আলোয় উজ্জ্বল ভবিষ্যতের পথে দৃঢ় পায়ে এগিয়ে চলেছে শ্রীভূমি। বরাক উপত্যকার গর্ব আজ শ্রীভূমি। শ্রীভূমির করিমগঞ্জ কলেজে নিরাপত্তা বেষ্টনী স্ট্রংরুম পর্যবেক্ষণ করতে এপিসিসির প্রতিনিধি দল শ্রীভূমি সফরে এলেন মঙ্গলবার। জেলা কংগ্রেস কার্যালয়ের কর্মীরা সহ সমর্থকদের নিয়ে মত বিনিময়ের পর সোজা চলে আসেন করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে, যেখানে নিরাপত্তা বেষ্টনী স্ট্রংরুম রয়েছে। প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর নেতৃত্বে প্রতিনিধি দল স্ট্রংরুমের ভিতর প্রবেশ করে সব দিক দিয়ে খবরাখবর নেয়। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে মানকাছাড়ের বিধায়ক আমিনুল ইসলাম, এবারকার বিধানসভা নির্বাচনে শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল, উত্তর করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না, রামকৃষ্ণনগর সমষ্টির কংগ্রেস প্রার্থী সুরুচি রায়, প্রদীপ গোয়ালা প্রমুখ শামিল ছিলেন। এদিকে স্ট্রংরুম পর্যবেক্ষণের পর বিধায়ক আমিনুল ইসলাম সাংবাদিকদের সামনে আত্মপ্রত্যয়ের সুরে বলেন, এবার গৌরব গগৈর নেতৃত্বে অসমে কংগ্রেস সরকার গঠন হবে। বরাক উপত্যকায় কংগ্রেসে 60টি আসন লাভ করার পাশাপাশি শ্রীভূমি জেলায় কংগ্রেস 3টি আসন লাভ করবে। উল্লেখ্য, কড়া নিরাপত্তা বেষ্টনী তথা ক্লোজ সার্কিট ক্যামেরায় ইভিএম ও ভিভিপ্যাট আবদ্ধ থাকা সত্ত্বেও কংগ্রেসের প্রতিনিধি দল স্ট্রংরুম পরিদর্শন করে। জিলাবিলাকৰ পৰ্যবেক্ষণ কৰিবৰ কাৰণে কেণ্ডিডেট আৰু এজেণ্টবিলাকৰ লগত কথা বতৰা তেখেতসকলৰ কি সমস্যা আছে, ষ্ট্ৰং ৰুমবিলাক আমি পৰ্যবেক্ষণ কৰিছোঁ, কেনেকুৱা ছিকিউৰিটি ক'ৰবাত লেবছ আছে নেকি সেইবিলাক পৰ্যবেক্ষণ কৰা। আৰু তৃতীয়তে হ'ল আমাৰ যে জিলা আয়ুক্তসকলৰ লগত বহি যাতে ফেয়াৰ এণ্ড মানে ফ্ৰী কাউণ্টিং হয়, কোনো ধৰণৰ পক্ষপাতিত্ব নহয়, আৰু যদি কিবা আপত্তি কৰবাৰ কিবা থাকে সেইবিলাক ডিচিৰ লগত আলোচনা কৰা। সেনেকুৱা এটা টীম আমি বৰাকবেলিত আহিছোঁ। আমাৰ এক্স মিনিষ্টাৰ আমাৰ এপিচিচিৰ ভাইচ প্ৰেচিডেণ্ট, ছিনিয়ৰ ভাইচ প্ৰেচিডেণ্ট দাদা আছে, আপোনালোকে দেখা পাইছে আমাৰ লগত, অজিত সিং ডাঙৰীয়া, তেখেতৰ নেতৃত্বত আমি এটা সজাতি দলে বৰাকবেলি আজি ৰাতিপুৱা আমি হাইলাকান্দি ভিজিট কৰিছোঁ। এতিয়া আমি কৰিমগঞ্জ ভিজিট কৰিলোঁ, ডিচিৰ লগত মিটিং আছে। তাৰপিছত আমাৰ সন্ধিয়া আমাৰ শিলচৰ আমি পৰ্যবেক্ষণ কৰিম, বৰাকবেলি পৰ্যবেক্ষণ আজি আমি শেষ কৰিম। ইয়াৰ পিছত আমি এটা ৰিপৰ্ট ছাবমিট কৰিম আমাৰ গৌৰৱ গগৈলৈকে, যাতে সেই ৰিপৰ্টটোৰ ভিত্তিত আমি কি পালোঁ কি নাপালোঁ, ক'ত কিবা প্ৰব্লেম আছে নেকি, কিবা লেবছ আছে নেকি, আমি কি সাৱধানতা ল'ব লাগে, 17C ফৰ্ম আহিলে নাই, আমাৰ আৰু যিখিনি সেইবিলাক ট্ৰেইনিং আপ হৈছে নে নাই, গোটেইখিনি বিষয়বস্তু নিৰ্বাচনটো যাতে ভালকৈ হৈছে আৰু ভালকৈ যাতে কাউণ্টিং হয়, ৰাইজৰ যিটো মতদান মানে পিপলছ মেণ্ডেট এইটো যাতে ভালকৈ সুৰক্ষিত থাকে আৰু এইটো যাতে অৰিজিনেলি পাব্লিকে পায়, তাৰ কাৰণে আমাৰ এই টীম আহিছে। নিশ্চয়কৈ আমি এটাৰ পৰ্যবেক্ষণ কৰিছোঁ। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না।
আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজদি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। মে বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে প্রস্তুতি। সাংবাদিক সম্মেলনে জানালেন কাছাড় জেলা প্রশাসক। আগামী 4 মে কাছাড় জেলায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। এই দিন সকাল 8টা থেকে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে এবং 8:30 থেকে ইভিএম এর ভোট গণনা শুরু করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট 60টি গণনা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে 14টি করে টেবিল রাখা হয়েছে, যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা যায়। গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মোট প্রায় 1200 কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে কড়া নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গণনা করা হবে। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে সর্বত্র নজরদারি জোরদার করা হয়েছে। উল্লেখ্য, 4 মের এই গণনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে এবং ফলাফলের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। होगा कचार जिले के सातों एलएसी तो सातों एलएसी का हमारा प्रावधान है कि हर एलएसी में 14 काउंटिंग टेबल बिठाया गया है और पोलिंग अपना पोस्टल बैलेट का नंबर देखते हुए 500 पर टेबल के हिसाब से अकॉर्डिंगली पोस्टल बैलेट का टेबल भी लगाया गया है। एंड वी आर एक्सपेक्टिंग, जैसे हमारा हाईएस्ट स्टार्टिंग एलएसी में पोलिंग स्टेशन है तो वहां पे हमारा 21 राउंड चलेगा और एवरेज हमारे हर एलएसी में अप्रोक्सीमेटली 16 से 17 राउंड काउंटिंग होगा। सो आप मान सकते हैं मोटा मोटा 16-17 राउंड हर एलएसी के लिए हमें गिनना पड़ेगा और ऐसा करते करते हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि रफली 10 से 11 घंटे में हमारी काउंटिंग की जो पूरी प्रक्रिया है वो खत्म हो जाएगी। एंड इसमें ऑल कैंडिडेट मीटिंग कनेक्ट कर ली गई है। कैंडिडेट्स को सारे काउंटिंग के प्रोविजन समझा दिए गए हैं। जो उनके क्वेरीज थे, जो उनकी जितनी भी ये थी शंकाएं थी, वो सब कल दूर हो गई है। तो मीटिंग वेंट ऑन रियली वेल, सो वी आर होपिंग एंड एक्सपेक्टिंग अ वेरी स्मूथ काउंट। सो टोटल हमारा काउंटिंग स्टाफ लगभग 700 के करीब रहेगा एंड अप्रोक्सीमेटली 5 करीब पुलिस पर्सनल रहेगा। सो अप्रोक्सीमेटली 1200 के करीब सरकारी एम्प्लॉई उसमें इन्वॉल्व है। इसमें ऐसा स्पेसिफिकली मेल फीमेल का सेग्रीगेशन का कोई ज्यादा पॉइंट नहीं है, बट इन जनरल हमारा जो जनरल स्टाफ रेशियो है विच इज अप्रोक्सीमेटली 30% लेवल, तो वैसा ही इसमें मोटा मोटी होगा। प्रोसेस सुबह 8 बजे से चालू हो जाएगा। 8 बजे हम लोग पोस्टल बैलेट की गिनती स्टार्ट करेंगे एंड 8:30 बजे हम लोग ईवीएम काउंटिंग स्टार्ट करेंगे। শিলচর মেডিকেল রোড ভয়াবহ যানজট, বেহাল রাস্তার জেরে চরম ভোগান্তি। শিলচরের মেহেরপুর মেডিকেল রোডে বেহাল রাস্তার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গুরুত্বপূর্ণ এই সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হওয়া বড় বড় গর্ত এবং বৃষ্টির ফলে জমে থাকা কাদা ও জল পরিস্থিতিটিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে বর্ষার সময় এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী এবং রোগী বহনকারী যানবাহন এই রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই যানজটের মধ্যে প্রায় আটকে পড়েছে অ্যাম্বুলেন্স, যার ফলে সংকটজনক রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত বছর একই সমস্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি পুরুষ ও মহিলা মিলে স্বতঃস্ফূর্তভাবে রাস্তা মেরামতের কাজে অংশ নিয়েছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও 1 বছরের মধ্যেই পুনরায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। এদিকে প্রতিদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা। সাথে রয়েছি আমি রবি লস্কর। আমরা এই মুহূর্তে রয়েছি শিলচর মেডিকেল কলেজ রুটে। যে মেডিকেল কলেজ রুটে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যেখানে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন স্কুল কলেজ। আমরা দেখতে পেয়েছি যে রাস্তার যে বড় বড় গর্তের ফলে প্রতিদিন এই যানজটের সমস্যা হয়ে থাকে। আমরা দেখতে আরো গত বছর আমরা এই রাস্তা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলাম এবং স্থানীয় লোকজন নিজের থেকে সরকারিতে এসে রাস্তা মেরামত কাজ করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যে এই রাস্তাটি আবারও সেই আগের মতো তুলনা হয়ে পড়েছে। আমরা স্থানীয়রা যারা আছেন ওনাদেরও মতামত নেওয়ার চেষ্টা করবো। মাস উপরে চলে মানে অত ভুক্তভোগী। আমরা বাড়ি তো রাস্তার সামনে সবাই জানো, আমরা রাস্তার থেকে মানে অন্য থেকে বিরোধা দিতাম যেটা আবার আমরা ওলা জাম থাকে দিনও। আর কইয়া লাভ নাই যে একটা অ্যাম্বুলেন্স দিত যে রুগী ইমার্জেন্সি মেডিকেল, রুগী বাঁচবো না মরবো, মানে ওটা রুগীও বলতে পারতো না যে মেডিকেল যেতে পারবো নি, অত জাম থাকে। এই রাস্তা অত ভাঙ্গা। আমরা মেহেরপুর অঞ্চলটা সবচেয়ে মনে হয় শিলচর শহর থেকে সবচেয়ে বেশি ভাঙ্গা মনে হয় মেহেরপুর রোডটা। তুমি দেখো না রাস্তার অবস্থা, দেখো না, আমি দেখাই দিলাম ড্রেনের জল উঠে আইয়া, মানে ড্রেন তো আর পরিষ্কার হয় না, বছর বছর জায়গা ড্রেন আর পরিষ্কার হয় না, কি অবস্থা। গত বছর দেখলাম আপনারা স্থানীয় যারা আছেন প্রতিবাদ করতে এবং নিজের থেকে রাস্তা মেরামত করতে। গতবার আমরা নিজের থেকেও ইট দিয়ে রাস্তা আমরা বানাইছিলাম, মনে আছে আপনারা জানি না, আমরা ইট দিয়ে রাস্তা বানাইছিলাম। এবার ওদিকে প্ল্যানিং চলে আমরা, মানে এনজিও থেকে আমার সাথে যে এনজিও আছে আর স্থানীয়রা সাবির আসলা, তারপরে যেটা নাম আপনার জন্য যে বিভিন্ন জন আমরা দেখলাম রাস্তা মেরামত করা মেরামত করা হয়েছে। এবার বাকি দেখলাম তখন তো সরকার নাই। ট্রাফিক গুলো স্লো হইতো না, ট্রাফিক স্লো হইলে জাম লাগে, অ্যাম্বুলেন্স আটকা পড়ে। ও কথাটা আমি কইতে চাই বারবারও যে এটলিস্ট এই গাতাটা বন্ধ করে দেয়। কি হইব ইউনিটের সামনে নাকি আমরা অনেক করছি, আমরা করছি কত বেকার রাস্তা এ বানায় তারা পুরো বালাটিকে বানায় দিবালে। এখন যখন তো একটা রাস্তা 2-3 বছর তো লাস্টিং করতে। আমরা গাড়ি সকালে গাড়ি বাইরে বের আগে তো আমরা গাড়ির ট্যাক্স দিয়ে বাইরে যাই, সেই ট্যাক্স দেওয়া পরেও যে আমরা এই যে গাতা গুতা তখন তো ফিল আপটা করে দিলে তো ঠিক আছে। আমরা রাস্তা কাজ হোক না হোক কিন্তু গাতাটা ফিল আপ করে দিতে চালাই, আমি ওটা চালাই। কিন্তু আমরা তো গাড়ি নিয়ে বাইরে বের আগে আমরা ট্যাক্স। টানা বৃষ্টিতে আবারও বিচ্ছিন্ন রামকৃষ্ণনগর। আনিপুরে সিংলা নদীর উপর জলের তলায় তলিয়ে গেল বিকল্প ফুটব্রিজ। কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টিপাতে রামকৃষ্ণনগরের দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আনিপুর বাজারে সিংলা নদীর উপর নির্মিত অস্থায়ী ফুটব্রিজটি জলের তলায় তলিয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা যায়, কয়েক মাস আগে আনিপুরের মূল সেতুটি ভেঙে পড়ার পর থেকেই আনিপুর, টিমুখা, দুর্লভছড়া, নিবিয়া ও রাতাবাড়ি সহ একাধিক গ্রামের মানুষ চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। সেই পরিস্থিতিতে প্রশাসনের উদ্যোগে একটি বিকল্প অস্থায়ী ফুটব্রিজ তৈরি করা হয়েছিল। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় সেটিও জলের নিচে তলিয়ে যায়। এর ফলে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে বাধ্য হচ্ছেন তারা। জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে নতুন করে আরও একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে বটে, তবে স্থানীয়দের দাবি কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। এতে ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থা বারবার ভেঙে পড়লেও কেন স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না? তাদের জোর দাবি, অবিলম্বে দ্রুত গতিতে একটি মজবুত স্থায়ী সেতু নির্মাণ করে এই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে হবে। অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ফুটব্রিজটি আজকে জলপ্লাবনের কারণে এটা গেছে যা। আর একটা ব্রিজ করে এটা কে বা কারা করে এটাও আমরা জানি না। গ্রামবাসী বা এত অঞ্চলে এই তল্লাটের যে মানুষগুলো আছে, কয়টা বাগান আছে বুঝছেন না, বাগানের মানুষ প্লাস আমরা এই অঞ্চলের যে মানুষ, রামকৃষ্ণনগর থেকে স্টার্ট করিয়া একদম কালীনগর পর্যন্ত। আর এদিকে আপনার দলিবিল, দুর্লভপুর, বিলবাড়ি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এইসব এলাকার আমরখাল, এদিকে আপনার বিদ্যানগর, বাগান, মোকামের মন, হ্যাঁ, আপনার রূপগ্রাম থেকে স্টার্ট করি হরিনগর,
এইসব এরিয়ার মানুষ একদম বিপন্ন হচ্ছে গিয়া। ছাত্ররা খালি খালি ছাত্র না তো, সাধারণ মানুষ তো, খালি ছাত্র না সাধারণ মানুষ পর্যন্ত এই অবস্থা। আমরা তখন যোগাযোগ করছি কি করণীয়, প্রশাসনে কিচ্ছু করেন না, কন্ডাক্টরের কোনো হেলদোল নাই, তখন আমরা কি করণীয় আপনার কাছে এই প্রশ্নটা। অনুমানিক 1 মাস হয়ে যার এরা এসে কামো, কিন্তু কাম সারাদিনে একটা তোলে আর বই থাকে, একটা তুলে বই থাকে, এইরকম করেন। এই যে এটা গেলে সুবিধা হইল না মানুষের, অন্তপক্ষে পাউস চলিয়া মানুষ খাইতে পারলো না, রুজির পথ ওপারও। 106 বছরের বৃদ্ধার মৃতদেহ কাঁধে, কাদা জল পেরিয়ে শেষ যাত্রা। বেহাল রাস্তায় লজ্জায় মাথা নত 5 গ্রাম। কাছিগড়া বিধানসভা সমষ্টির 5 গ্রাম জিপির 5 নম্বর ওয়ার্ডের রাধারানী কলোনিতে বেহাল রাস্তার চরম দুর্দশা আবার সামনে এলো এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে। 106 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুর পর তার মৃতদেহ কাঁধে নিয়ে কাদা ও জল ভেঙে শ্মশান পর্যন্ত পৌঁছতে বাধ্য হন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, রাধারানী কলোনির দিঘির পাড় এলাকায় যাতায়াতের রাস্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় এই রাস্তা কার্যত অচল হয়ে পড়ে, সর্বত্র জমে থাকে কাদা ও জল, ফলে সাধারণ মানুষের চলাচল তো দূরের কথা, জরুরি পরিস্থিতিতেও বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের। স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেলেও কেন এই এলাকার রাস্তার উন্নয়নের ছোঁয়া লাগেনি তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই দিনের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, মৃতদেহ নিয়ে যাওয়ার মতো ন্যূনতম রাস্তার ব্যবস্থাও নেই, এর থেকে লজ্জার আর কি হতে পারে। উল্লেখ্য, এই রাস্তার পাশেই রয়েছে 3টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী এই দুর্গম পথ পেরিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত এই রাস্তার সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।